ওসমান হাদি হত্যাকাণ্ডের কার্যকারণ এবং সম্ভাব্য প্রভাবকে বুঝতে হলে আমাদের বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থার গভীর ব্যর্থতার দিকে তাকাতে হবে। ফ্যাসিবাদী স্বৈরশাসকের পতনের পর যে অসমাপ্ত আত্মপর্যালোচনা এখনও বাকি রয়ে গেছে, তার মুখোমুখি হওয়া এখন সময়ের দাবি। বাংলাদেশের প্রতিষ্ঠিত রাজনৈতিক ব্যবস্থা, পদ্ধতি ও সংস্কৃতি তার সূচনালগ্ন থেকেই একটি ক্ষয়িষ্ণু ও দুর্নীতিগ্রস্ত উত্তরাধিকারের চর্চা করে আসছে। ১৯৭১ সালে এই দেশের জন্মলাভের পর থেকে দুর্ভাগ্যজনকভাবে কখনো যোগ্যতা ও নীতিকে প্রাধান্য দিয়ে দেশের রাজনীতি চর্চা করা হয়নি। বারবার এদেশের ক্ষমতার কেন্দ্রবিন্দুগুলো দুর্নীতিগ্রস্ত ব্যবসায়ী, অসৎ সাবেক সরকারি কর্মকর্তা, চোরা কারবারি, আপোসকামী আমলা, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা সহ নির্দিষ্ট নেটওয়ার্কের পারিবারিক সদস্যরাই দখল করে রেখেছেন। মাঠ পর্যায় থেকে যারা উঠে আসেন তারাও দুর্নীতি আর দুর্বৃত্তপনা চর্চার মধ্য দিয়েই ওপরে ওঠেন সাধারণত। এই ব্যবস্থার চূড়ান্ত ফলাফল হল ভারতের মদতে শেখ হাসিনার নেতৃত্বে দেশের চূড়ান্ত মাফিয়াতন্ত্র ও ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা এবং ক্ষমতায় টিকে থাকতে শেষ পর্যন্ত গণহত্যা পরিচালনা। অবশেষে ২০২৪ সালে গণ অভ্যুত্থানের মুখে সেই ফ্যাসিবাদী শাসন কর্তৃত্ব ভেঙে পড়ে। শেখ হাসিনার এই পরিণতির সঙ্গে প্রায় ৮০০ বছর আগের আরেক অত্যাচারী শাসক লক্ষণ সেনের পলায়নের মিল পাওয়া যায়। বাংলাদেশি ফ্যাসিবাদের নেত্রী বেঁচে আছেন তার মালিক দিল্লির দয়া ও আশ্রয়ে। বাংলাদেশি ফ্যাসিবাদের মাঝে এখানেই এক ধরনের গভীর বৈপরীত্য পাওয়া যায়। ঐতিহাসিকভাবে যে কোনো ফ্যাসিবাদী মতাদর্শ অথবা ব্যবস্থা উগ্র জাতীয়তাবাদের ভিত্তির উপর প্রতিষ্ঠিত হয়। চরমপন্থী ও গোঁড়া দেশপ্রেমে ফ্যাসিবাদ পুষ্ট হয়। বাংলাদেশেও ক্ষমতা দখল করা আওয়ামী লীগ ও তাদের দোসররা দেশপ্রেমের ভাষা ব্যবহার করেছে অন্য যে কোনো ফ্যাসিবাদী প্রকল্পের মতো, কিন্তু বাস্তবতা ছিল সম্পূর্ণ উল্টো। বাংলাদেশের ক্ষেত্রে প্রকৃত সার্বভৌমত্ব ও জাতিগত শ্রেষ্ঠত্বের প্রচেষ্টার পরিবর্তে রাষ্ট্র ও সমাজক্রমেই শক্তিশালী প্রতিবেশী দেশ ইন্ডিয়ার উপর ক্রমেই নির্ভরশীল হয়ে পড়ে। শেখ হাসিনার শাসনামলে বাংলাদেশ বিশেষ করে অর্থনীতি, নিরাপত্তা ও পররাষ্ট্রনীতির ক্ষেত্রে ইন্ডিয়ার অনানুষ্ঠানিক করদ রাজ্যে পরিণত হয়। ভারতের ক্রমবর্ধমান আঞ্চলিক আধিপত্যবাদী প্রকল্প দক্ষিণ এশিয়ার অনেক দেশকেই আক্রান্ত করেছে। নেপাল, মালদ্বীপ, শ্রীলঙ্কা, ভুটান এই সবগুলো দেশেই ইন্ডিয়ান হেজিমনির সমস্যা রয়েছে। তবে বাংলাদেশে ইন্ডিয়ার নিয়মতান্ত্রিক ও দীর্ঘস্থায়ী প্রভাব সম্ভবত সবচেয়ে বেশি গভীর ও কুটিল। দেশটির স্বাধীনতা যুদ্ধে অবদানের সুযোগে ইন্ডিয়া এই প্রকল্প বাস্তবায়নের সুযোগ নিয়েছে। তথাপি রাজনীতি থেকে শুরু করে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান অথবা কৌশলগত সিদ্ধান্তে আরেকটি দেশের এই ধরনের প্রভাব বাংলাদেশের সাধারণ মানুষকে সবসময় বিক্ষুব্ধ করে রেখেছে। আওয়ামী লীগের ১৫ বছরব্যাপী শাসনের সময় তাদের প্রভু ইন্ডিয়ার সরাসরি সহায়তায় আওয়ামী বিরোধী ও সার্বভৌমত্বের পক্ষের রাজনীতিবিদদের নির্বিচার গ্রেপ্তার, নির্যাতন, গুম ও বিচার বহির্ভূত হত্যার মতো অস্ত্র ব্যবহার করে দমিত করে রাখা হয়েছিল। আদালতকে ব্যবহার করে ইন্ডিয়ার হেজিমনি বিরোধী রাজনৈতিক নেতৃত্বকে সরিয়ে দেয়া হয়েছে। ১৯৭১ সালের অপরাধকে মিথ্যা অজুহাত বানিয়ে বিচার ব্যবস্থার এই বিতর্কিত প্রয়োগ পৃথিবীর সব আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো কর্তৃক সমালোচিত ও নিন্দিত হয়েছে। ফ্যাসিবাদের পলায়নের পরও বাংলাদেশে আরেকটি অপ্রত্যাশিত ঘটনা ঘটেছে। আওয়ামী নেতাদের অনেকে আশঙ্কা করতেন তাদের সম্ভাব্য পতনের পর দেশে রক্তগঙ্গা বয়ে যাবে, অথচ এই প্রচণ্ড নাজুক সময়ে বাংলাদেশের মানুষ চূড়ান্ত দায়িত্বশীলতা ও সংযমের পরিচয় দিয়েছে। কিন্তু তারপরও ভারত সরকার ও গণমাধ্যম পূর্ণ শক্তিতে তথাকথিত হিন্দু গণহত্যার প্রচারণা চালিয়ে বাংলাদেশের ওপর ধর্মীয় সহিংসতার অপবাদ চাপিয়ে দিতে সব চেষ্টা চালায়। পুরনো রাজনীতি থেকে বেরিয়ে আসার জন্য এটি ছিল একটি ঐতিহাসিক সুযোগ। কোনো জনগোষ্ঠীর ইতিহাসে এ ধরনের বিপুল বিপর্যয়ের পর নতুন যাত্রা আরম্ভের মুহূর্ত খুব সহজে আসে না। অনেক প্রজন্মের পর হয়তো এমন সময় আসে। বাংলাদেশেও সংস্কারের কথা উঠেছিল। নতুন এবং প্রকৃতপক্ষে কার্যকর ও অর্থবহ একটি সংবিধানের প্রয়োজনীয়তার কথা উঠেছিল। নতুন রাজনীতির কথা উঠেছিল। কিন্তু তা হারিয়ে যেতে এবং পুরনো দুর্বৃত্তপনার ফিরে আসতে আসলে বেশি সময় লাগেনি। ২৪শে জুলাই বিপ্লবের পর বিভিন্ন পদে অনেক দলীয় লোক বসানো হয়েছে। আওয়ামী লীগের লোকজনকেও গুরুত্বপূর্ণ বিভিন্ন ক্ষেত্রে রেখে দেওয়া হয়েছে এবং পুনর্বাসিত করা হয়েছে। মেধাভিত্তিক সুযোগ ও যোগ্যতার মূল্যায়নের যে দাবি একসময় এদেশের শিক্ষার্থীরা তুলেছিল তা ফানুস হয়ে হাওয়ায় মিলিয়ে গেছে। একই সঙ্গে সুষ্ঠু নির্বাচনের উপযোগী পরিবেশ তৈরিতেও ব্যর্থতা লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু ইতিহাস ক্ষমাহীন। ব্যর্থ জনগোষ্ঠীর সামষ্টিক ব্যর্থতার দাম চুকাতে হয় ওসমান হাদির মতো সৎ এবং নিবেদিত মানুষদের। পুরনো রাজনৈতিক বন্দোবস্তের প্রতাপশালী চর্চার সব লক্ষণ ১.৫ বছরের মাথায় এ হত্যাকাণ্ডের ঘটনার মাধ্যমে আজ বাংলাদেশে পরিষ্কার দেখা যায়, বোঝা যায়। ওসমান হাদি কে ছিলেন, কেন তাকে বলি হতে হলো,
চব্বিশের বিপ্লবে রাজপথ থেকে উঠে আসা তরুণ নেতা ওসমান একজন কবি ও শিক্ষক ছিলেন। গণ অভ্যুত্থানের পর যুবনেতাদের কামড়াকামড়িতে বীতশ্রদ্ধ হয়ে তিনি সাংস্কৃতিক পরিবর্তনের চেষ্টায় মন দেন। ইনকিলাব কালচারাল সেন্টার নামে একটি সংস্কৃতি চর্চা ও বিকাশমূলক প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য সমমনা কিছু তরুণ নিয়ে তিনি প্রাণপণ চেষ্টা করছিলেন। একই সঙ্গে সাংস্কৃতিক ও রাজনৈতিক প্ল্যাটফর্ম ইনকিলাব মঞ্চের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছিলেন। সবকিছুর পাশাপাশি রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনের গুরুত্ব তিনি ভোলেননি। ঢাকা ৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিযোগিতার ঘোষণা দেন। রাস্তাঘাটে পোস্টার না লাগানো, ফজর নামাজের পর মসজিদগুলোর সামনে ভোটারদের সঙ্গে জনসংযোগের চেষ্টা, জৌলুসবিহীন সাদামাটা জীবনযাপন এবং অকৃত্রিম আচরণ দিয়ে ওসমান হাদী বাংলাদেশের এই প্রচলিত এবং ফিরে আসা নোংরা রাজনীতিতে একজন নিঃসঙ্গ ও ব্যতিক্রমী চরিত্র হয়ে উঠছিলেন। বেঁচে থাকতে তিনি খুব বেশি একটা পরিচিতও পাননি, বরং অনেকের কৌতুকের শিকার হয়েছেন। তবে বাংলাদেশ বিরোধী শক্তি ও ইন্ডিয়ান আধিপত্যবাদের সেবাদাসরা তাদের প্রকৃত শত্রুকে চিনি নিতে এবং নিশ্চিহ্ন করে দিতে ব্যর্থ হয়নি। তারা ঠিকই সবচেয়ে গুরুত্বপূর্ণ শিকার খুঁজে নিয়েছে। ইন্ডিয়ান হেজিমনির বিরুদ্ধে শটান দাঁড়ানো নির্ভীক ওসমান তাদের জন্য অনেক বড় হুমকি। যেমন হুমকি ছিলেন বুয়েটে ছাত্রলীগের নির্যাতনে শহীদ হওয়া আবরার ফাহাদ। তাকে বাংলাদেশের মানুষ তো পরের কথা, হয়তো তার প্রতিষ্ঠানের অনেক ছাত্রও চিনতেন না, অথচ আধিপত্যবাদের গোলামরা তাকে হুমকি হিসেবে নিয়েছিল। একজন বিপ্লবীর, একজন মুক্তিকামী মানুষের সৎ নিয়ত সম্ভবত এভাবেই তাদের অনন্য করে তোলে। বর্তমান অন্তর্বর্তী সরকার ওসমানের হত্যাকারীদের চিহ্নিত করতে পর্যন্ত ব্যর্থ হয়েছে। কেউ প্রচার চালাতে থাকে হত্যাকারীরা ইন্ডিয়ায় পালিয়ে গেছে। অন্যদিকে তখন পুলিশের উচ্চ পদস্থ কর্মকর্তা বলেন, এমন পালিয়ে যাওয়ার নিশ্চিত কোনো প্রমাণ নেই। সব মিলে সংশয়পূর্ণ পরিবেশ তৈরি হয় এবং অনুমান নির্ভর দোষ চাপানোর চর্চা চলতে থাকে। শক্তিশালী কায়েমি এলিট শক্তি এবং প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে গেড়ে বসা স্বার্থান্বেষী মানুষদের মাঝে ওসমান হাদী দীর্ঘদিনের পচে যাওয়া রাজনৈতিক শক্তিকে চ্যালেঞ্জ করে একা দাঁড়িয়েছিলেন। নিজের জীবন দিয়ে এর মূল্য তাকে চুকাতে হয়েছে। ওসমান হাদী হত্যাকাণ্ড পরবর্তী পরিণতি এর মাঝেই দৃশ্যমান। রাজনীতিতে আবার ভারতের প্রভাব এখন রাজনীতির প্রধান আলোচনায় পরিণত হয়েছে। বাংলাদেশের সাধারণ মানুষ হয়তো তাদের অনুভূতি ও চিন্তাগুলোকে সবসময় ভাষা দিতে পারে না, কিন্তু মুক্তির জন্য তাদের চিরকালীন আকাঙ্ক্ষা সহজাত, অধিকারের জন্য তাদের আকুতি মানবিক। ওসমান হাদীকে হত্যার পর ধর্ম, বর্ণ, লিঙ্গ, বয়স কিংবা এমনকি রাজনৈতিক সমর্থন নির্বিশেষে মানুষদের মাঝে এক সর্বগ্রাসী শোক ও কষ্ট পরিষ্কারভাবে দেখা গেছে। মানুষের তাৎক্ষণিক স্মৃতি থেকে ১.৫ বছর আগের অসংখ্য মৃত্যুর বর্বরতা হয়তো হারিয়ে গেছে বা ক্ষীণ হয়ে এসেছে, কিন্তু আবু সাঈদের বীরত্বপূর্ণ আত্মত্যাগ, শিশু রিয়া গোপের নির্মম মৃত্যু কিংবা মৃত্যু পথযাত্রী আসাহাবুল ইয়ামিনের বুলেটে জর্জর দেহকে এপিসির ওপর থেকে টেনে হিঁচড়ে ফেলার মতো ঘটনাগুলো ভুলে যাওয়া কোনো স্বাভাবিক ও সচেতন মানুষের পক্ষে সম্ভব নয়। বাংলাদেশের মানুষের অবচেতন মনে এই স্মৃতি একটি চিরস্থায়ী মাইলফলক। সব হত্যার সুষ্ঠু বিচার ও প্রতিকার বাংলাদেশে হয়নি নোংরা রাজনীতির আবর্তনের পাকচক্রে। সাধারণ মানুষের এই হতাশা, অপ্রাপ্তি এখন হাদীর জন্য শোক তৈরি করেছে। মানুষ বোঝে ২৪-এ তারা যে সম্ভাবনার স্বপ্ন দেখেছিল, সেই স্বপ্ন প্রত্যাশা পূরণ না হওয়ার কারণেই মূলত সেই স্বপ্নের নিঃসঙ্গ পতাকাবাহী ওসমান হাদীকে হত্যার শিকার হতে হয়েছে। বাংলাদেশে যদি আইনের শাসন প্রতিষ্ঠিত হতো, তাহলে এভাবে তাকে হত্যার সুযোগ তৈরি হতো না। ওসমান হাদীর মৃত্যু কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। আধিপত্যবাদী আগ্রাসী প্রতিবেশীর শিকার এবং অভ্যন্তরীণ দুর্বৃত্তপনা নির্ভর রাজনীতির বিরুদ্ধে মুক্তিকামী মানুষের দুর্বল কিন্তু অর্থবহ প্রচেষ্টার এক ঐতিহাসিক প্রকাশ শহীদ ওসমান হাদী। ভবিষ্যতের প্রতিটি সংকটে অধিকারহারা, স্বাধীনতাহারা মজলুম মানুষেরা ওসমান হাদীকে তাদের দোয়ায় স্মরণ করবে। যদি কোনোদিন ওসমান হাদীর মতো মানুষেরা ক্ষমতার লাগাম হাতে নিয়ে নোংরা রাজনীতি সংস্কৃতি নির্মূল করতে পারেন, কেবল তখনই এদেশের মানুষ স্বাধীনতা ও অধিকার চর্চায় জীবনের প্রকৃত স্বাদ আস্বাদন করার সুযোগ পাবেন। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।